সৎ বোনের বিয়েতে অতিথি হয়ে এসে নিজেকে সেই বোনের হবু স্বামীর নামে কবুল পড়তে হচ্ছে আনভিকে। চোখের পলকে ঘটে গেল সব। আনভির সৎ বোন সারা বিয়ের ঠিক আগ মুহূর্তে নিজের প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। সে চিরকুটে পরিষ্কার জানিয়ে দিয়েছে এই বিয়ে সে করবে না। এদিকে আনভির বাবা, যিনি একজন নামকরা বিজনেস টাইকুন, আজ নিজের মানসম্মান ধুলোয় মিশে যাওয়ার ভয়ে ভীত। যে মেয়েকে তিনি সারা জীবন লোকচক্ষুর আড়ালে রেখেছেন, নিজের সন্তান হিসেবে সমাজ ও পরিবারের কাছে অস্বীকার করেছেন, আজ নিজের মুখ রক্ষা করতে সেই আনভিকেই তিনি দাল হিসেবে ব্যবহার করছেন। আনভির যার সাথে বিয়ে হয়েছে তিনি কোনো সাধারণ পুরুষ নন। তিনি বর্তমান বাংলাদেশের প্রতাপশালী তরুণ প্রেসিডেন্ট। লোকমুখে যার নামের পাশে কেবল একটি বিশেষণ জুড়ে দেওয়া হয় স্বৈরাচার। বিয়ের আসরে বসে আনভি কিছুতেই সমীকরণ মেলাতে পারছিল না। তার সৎ বোন সারা এত হ্যান্ডসাম একজন পুরুষ, তার ওপর স্বয়ং দেশের প্রেসিডেন্টকে পেয়েও কেন হাতছাড়া করলো? কি এমন আছে ওই প্রেমিকের মধ্যে যার জন্য সারা সব তুচ্ছ করে পারালো? হয়তো একেই ভালোবাসা বলে। অবশ্য আনভি এসব হারাম ভালোবাসায় বিশ্বাসী নয়। আনভি তার পরিবারের সাথে থাকে না, সে সম্পূর্ণ আলাদা থাকে। আজ এসেছিল কেবলই সৌজন্য রক্ষা করতে, ভেবেছিল বিয়ে পড়ানো শেষ হলেই চলে যাবে। গত রাতে ঠিকমতো ঘুম হয়নি, বাসায় গিয়ে একটা লম্বা ঘুম দেবে। কিন্তু কে জানতো এক ফোঁটা ঘুমের বদলে তার জীবনের ঘুম আজ সারা জীবনের জন্য হারাম হতে চলেছে। বাবা তাকে খুব বেশি কিছু বলেননি, শুধু পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে বলেছেন, বাবা হিসেবে যতটুকু তোমার জন্য করেছি তার বদলে আজ আমার সম্মানটুকু ফিরিয়ে দাও। আমি একজন বিজনেস টাইকুন। আমার বাড়ি থেকে আজ যদি প্রেসিডেন্ট বর সেজে বউ না নিয়ে ফিরে যান, তবে সমাজে আমার আর মুখ দেখানোর পথ থাকবে না। প্রেসিডেন্ট নিজের অপমানের প্রতিশোধ করাই গুন্ডাই বুঝে নেবেন। আনভির বিয়েতে রাজি হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। রাজি না হওয়া ব্যতীত উপায়ও নেই। তার জন্মের সময়ই তার মা আত্মহত্যা করেন তা অবশ্যই পরেই জানা যাবে। আনভির জন্মের পর তার বাবাই তাকে বড় করেছেন। তবে বড় করেছেন বলতে শুধু টাকা পয়সা আর ঐশ্বর্য দিয়ে বাবা হিসেবে তিনি তার পাশে কখনোই ছিলেন না। আনভির খালামণি আনভিরকে বড় করেছেন, আর সব খরচ তার বাবা দিয়েছেন। আনভি যে বিখ্যাত বিজনেস টাইকুন মিস্টার ইয়াহিয়া দেওয়ানের মেয়ে, সেটাও কেউ জানে না। এবার বুঝে নিন বাবার কাছে সে কতটা গুরুত্বপূর্ণ। আনভি ওনার করা দোয়াগুলোই হিসেব ঢুকাতেই বিয়েতে রাজি হয়েছে। অবশ্য রাজি হওয়ার সাথে এটাও বলে দিয়েছে, এই শর্তের মাধ্যমে আমাদের সম্পর্ক শেষ। এতদিন আপনি খাইয়েছেন পরিয়েছেন, তার বিনিময়ে এই বিয়ে করলাম। এবার এই বিয়ে যদি নাও টেকে, আনভির এর কথা শুনে মিস্টার ইয়াহিয়া তার মাথায় হাত বুলিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আনভি দিতে দেয়নি। নিজেকে সরিয়ে নিয়ে সে বলেছিল, আমার আর আপনার সম্পর্কটা শুধু রক্তের, আর কিছুর না, স্নেহের বা মমতার না। তাই মিথ্যা প্রেম দেখাতে আসবেন না। আমি আপনার অবৈধ সন্তানের মতোই। ইয়াহিয়া নিজের হাত গুটিয়ে নিয়েছিলেন। মেয়ের বলা কথাগুলো অক্ষরে অক্ষরে খাঁটি, তাই প্রতিবাদ করারও কোনো সুযোগ নেই। বিয়ে হওয়ার পর আনভি তার স্বামী অর্থাৎ প্রেসিডেন্ট ওয়াহেদ ইবনানের দিকে এক পলক তাকিয়েছিল। আনভি তার চোখ মুখে একরাশ রাগার শূন্যতা দেখেছিল। এটাই তো স্বাভাবিক, তার মতো একজন মানুষকে কেউ এভাবে রিয়েক্ট করবে তা কি কখনো ভাবা যায়? তার ওপর চেনা নেই, জানা নেই, দেখা হয়নি এমন একটি মেয়ের সাথে বিয়ে হয়ে গেল। আনভিকে ওয়াহেজ আগে দেখেনি। আনভি বোরকা পরা অবস্থায় ছিল, চোখ মুখ ঢাকা। ওয়াহেজের মা, বোন আর চাচি তাকে দেখেছেন এবং দেখার পর বিয়েতে সম্মতি দিয়েছেন। ওয়াহেজ হয়তো বিয়েতে রাজি ছিল না। আনভির মতে কেবল সম্মান বাঁচাতে আর সমালোচনা এড়াতেই বিয়ে করে বউ বাড়ি নিয়ে ফেরা। বিয়েটা ধুমধামে হয়নি বিদায়, লোক জানাজানিও হয়নি। বিষয়টা এখন
পর্যন্ত বাসর ঘরে বসে আনবিশ এসবই ভাবছিল। ফুল দিয়ে সাজানো ঘর, চারদিকে ওয়াহেজ আর সারা লেখা ফ্রেম, ক্যান্ডেল, কত কিছু। যাদের জন্য এত আয়োজন তাদেরই মিলন হলো না। মাঝখান দিয়ে ভাগ্য আনবিকে এই নিন্দার সংসারে ফেললো। নিন্দা বলছি কারণ ইমরান পরিবারের কেউ খুশি নয় আনভিকে বউ হিসেবে পেয়ে। ওয়াহেজের মা চাচি তো আনভির সামনে বলে দিয়েছেন আনভি নাকি তার বাবার পালিত, নয়তো অবৈধ সন্তান না হলে সে এত দূরে থাকতো না। সেটা মূলত তার বাবাই তাদের বলেছেন। তারা নিজেরা ধারণা করেনি আনভি নিজের সাথে পড়ার মতো কিছু নিয়ে আসেনি। ওয়াহেজের বড় বোন ওয়াজিফা তাকে কিছু ড্রেস, তাওয়াল আর প্রয়োজনীয় সব দিয়ে এই ঘরে বসিয়ে দিয়ে গেছে। ওয়াহেজ আসার সময় আনভির সাথে এক গাড়িতে আসেনি, সে আলাদা গাড়িতে গার্ডসহ চলে গেছে। কোথায় নাকি জরুরি কাজ পড়ে গেছে। কাজ তো থাকবেই, স্বাভাবিক, প্রেসিডেন্ট মানুষ বলে কথা। ওয়াজিফা তাকে যা দিয়ে গেছেন পড়ার জন্য তা আলভির কাছে বেশ বেমানান। সে সময় লম্বা ফুল হাতা থ্রি পিস পরে অভ্যস্ত, অথচ তাকে দেওয়া হয়েছে শুধু কুর্তি সেট। আনবি অনেকক্ষণ বোরকা পরা অবস্থাতেই অপেক্ষা করেছে, যদি কেউ আসলে বলবে থ্রি পিস দিতে, কিন্তু না, কেউ এলো না। সত্যি বলতে কেউ তাকে নতুন বউ হিসেবে ততটা মূল্যায়ন করছে না। আনভি অপেক্ষার পর গুণে যখন দেখলো তা কেবল ভুল, তাই আর এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমে গিয়ে কাপড় বদলে একটা নীল রঙের কুর্তি পরে হাত মুখ ধুয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে ঘরের সাজসজ্জা দেখছে আর ঘটে যাওয়া সব ঘটনা ভাবছে। আনভি দেওয়ালে লাগানো ওয়াহেজ আর সারার বিয়ে ঠিক হওয়ার দিনের ছবির দিকে তাকায়। যেদিন তাদের বিয়ের ফাইনাল ডেট পড়ে সেদিনেই ছবিটা তোলা। সেদিন আনবিও দেওয়ান বাড়িতে ছিল, কিন্তু তাকে কারো সামনে আসার জন্য নিষেধ করা হয়েছিল। সামনে আসলে তো তার বাবার পরিচয় দিতে হতো এই মেয়েটিকে, তাই আসতে দেওয়া হয়নি। আনভিও এসবে কোনোদিন আগ্রহ দেখায়নি। আনভি এক দৃষ্টিতে ছবির দিকে তাকিয়ে আছে। ঠিক এমন সময় কেউ পেছন থেকে গম্ভীর গলায় বলে ওঠে, এই ছবিটা ছুঁড়ে মারো। বিশ্বাসঘাতকদের আমার ঘরে দেওয়ালে জায়গা নেই। দরজা খোলা ছিল, যার জন্যে ওয়াহেজের ভিতরে আসার আওয়াজ টের পায়নি আনভি। তবে এখন ওয়াহেজের গলার স্বর শুনে কিছুটা থমকে যায় সে। জীবনের প্রথম কোনো পুরুষের সামনাসামনি হবে আজ, শুধু নামে আর দায়িত্বে। বাবা নামক মানুষটা সামনে ছাড়া নিজের বোঝ হওয়ার পর থেকে কোনো পুরুষের মুখোমুখি নিজেকে সম্পূর্ণ না দেখে হয়নি। আজ এই প্রথম হতে হবে। আনভি ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে ওয়াহেজের দিকে তাকায়। যথেষ্ট কনফিডেন্স নিজের মধ্যে টেনে ধরে সে যে আতঙ্কিত, সে যে ভয় পাচ্ছে তা ওয়াহেজকে বুঝতে দেওয়া যাবে না। আনবি ওয়াহেজের মুখ বরাবরের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলে, আমি আসলে খুলতে চাই না, ছবিটা ভালোই লাগছে, আপনার যদি মর্জি হয় খুলতে পারেন। আনভির কথা শুনে ওয়াহেজ তার দিকে এগিয়ে আসে। আনভি ওয়াহেজকে এগিয়ে আসতে দেখে সতর্ক হয়ে দু কদম পাশে সরে যায়। ওয়াহেজ রুমের এক কোণ থেকে ডাস্টবিন নিয়ে দেওয়ালে লাগানো ছবি আর সারাও তার নামে যত কিছু আছে সব ডাস্টবিনে ভরে বেলকনির বাইরে টাস করে ফেলে দেয়। ওয়াহেজ বেশ শান্ত আর সাবলীনভাবেই এই কাজটা করলো, কোনো প্রকার রাগ বা ক্ষোভ ঝাড়ল না। আনভি তো ভেবেছিল ওয়াহেজ হয়তো রাগ দেখাবে এখন, কিন্তু না, ওয়াহেজ তার উল্টো প্রতিক্রিয়া দিল। ওয়াহেজ ঘরে ফিরে আসতে আনভি তাকে জিজ্ঞেস করে, আচ্ছা একটা প্রশ্ন করব, কিছু মনে না করলে। ওয়াহেজ দাঁড়িয়ে গিয়ে আনভির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আর বলে, জি করো। তুমি করে বলছি, কারণ এখন তুমি মানে আমার জন্য তুমি আর কি? এমন অদ্ভুত কথা শুনে আনভি মাথা নাড়িয়ে বলে, আচ্ছা সমস্যা নেই, বলুন। আমার প্রশ্নটা হলো, প্রথমত আমার মতো এমন
একজন অচেনাকে বিয়ে হলো, তার মধ্যে আসল যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে পালিয়ে গেল। আপনার কি রাগ হচ্ছে না? ওয়াহেজ আনবির কথায় মুচকি হেসে বলে, এমন তুচ্ছ বিষয়ে রাগ করা কি আমার সাথে যায়? একটা দেশের দায়িত্বে আছি আমি, আর ঘরের এমন তুচ্ছ বিষয়ে রাগ করলে কি আমার হবে? তুমি বলো। দেখে তো বুদ্ধিমতী মনে হচ্ছে, বিষয়টা তুচ্ছ মনে হচ্ছে আপনার কাছে। এটা একটা বিয়ের বিষয়, আর এটা তুচ্ছ মনে হচ্ছে। ওয়াহেজ আনবির কথায় হাসে, হেসে তার দিকে এগিয়ে গিয়ে মাথা নিচু করে আনবির দিকে তাকায়। এই হয়েছে একটা জ্বালা। আনবি লম্বায় 5 ফুট 3 আর ওয়াহেজ 6 ফুট। কাছ থেকে কথা বলার সময় মাথা নিচু করে কথা বলতে হয়। এখন আনভির দিকে ঠান্ডা চোখে তাকিয়ে ওয়াহেজ বলে, তুমি কি আমাকে বোকা ভেবেছ? আমি তোমাদের চাল ধরতে পারিনি মনে হয়? বিয়ে তো তোমাকেই দেওয়ার কথা আমার কাছে, মাঝখানে তোমার বোনকে দেখানো, তার পালিয়ে যা সবই তো তোমাদের নাটক। তুমি তোমার বাবার অবৈধ সন্তান, তোমাকে নিজের মেয়ে বলে তো ধুমধামে বিয়ে দিতে পারবে না। তাই এই খেলাটা খেললে তোমরা আমাদের সাথে। খেলেছো যখন ভালোই হয়েছে, কিন্তু মনে রেখো, বিয়ে যতই হোক বউ কখনো হতে পারবে না। আমি ওয়াহেজ ইবনান এমন বেঈমান নারীকে নিজের স্ত্রী হিসেবে কখনোই স্বীকৃত দেব না। আনবি কথাগুলো শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার কি বলা উচিত এখন? এইসব কি বলছে ওয়াহেজ? সে কিভাবে বোঝাবে? এইসবের কিছুই সে জানে না। আনবি অনেকক্ষণ চুপ থেকে ফিকে হেসে ওয়াহেজকে বলে, আমার ইমান নিয়ে কথা বলার অধিকার আপনার নেই। আমি এসবের কিছুই জানতাম না। ইভেন মিস্টার ইয়াহিয়া মানে সম্পর্কে যে শুধু আমার বাবা, তার সাথেও আমার এসব নিয়ে কথা হয়নি। দাওয়াত পেয়েছিলাম, এসেছিলাম দোষ কাটাতে। দোষ কাটাতে এসে দোষী সাব্যস্ত হয়ে যাব ভাবিনি। আপনার যদি মনে হয় আপনার ধারণাই সঠিক, তাহলে আমাকে ডিভোর্স দিতে পারেন। আপনি ডিভোর্স দিলে আমি চিরতরে মুক্তি পাই। বাবা নামক মানুষটার থেকেও। আলভির কথার কোনো উত্তরই দেয় না ওয়াহেজ, উল্টো নিষ্পৃহ কণ্ঠে শুধু জানিয়ে দেয়, তুমি চাইলে সোফায় থাকতে পারো, কিন্তু আমার বিছানায় তোমার জায়গা হবে না। আনবিও এর বিপরীতে কোনো প্রতিবাদ করে না, মুখ ফুটে একটি টু শব্দও করে না। নীরবে মেনে নিয়ে আলাদা একটা ব্ল্যাঙ্কেট হাতে চুপচাপ সোফায় শুয়ে পড়ে। সব যন্ত্রণা কষ্ট এক পাশে রেখে নিদ্রায় ডুব দেয়। ঘড়িতে এখন রাত 4টি। আনবি নিজের অন্য কিছুর সাথে না আনলেও ফোনটার সাথে রেখেছে। নিস্তব্ধতা ভেঙে তার ফোনে বেজে ওঠে তাহাজ্জুদের অ্যালার্ম। রাতে ঘুমাতে দেরি হওয়ার আজ অ্যালার্মটা ইচ্ছে করে একটু দেরিতে দিয়েছে সে। অ্যালার্মের শব্দে চোখ মেলতেই অভ্যাসবশত বিড়বিড় করে ও বিসমিল্লাহ। ঘুম ছেড়ে উঠতে শৈল সায় দেয় না। আনবির চোখের পাতায় আঠার মতো লেগে আছে ঘুম। তবু সেই আড়ষ্টতা কাটিয়ে ঘুম জড়ানো চোখে উঠে দাঁড়ায় সে। অন্ধকারে কিছুটা সামনেই জায়নামাজে বসে আছে ওয়াহেজ। নামাজ শেষ করে আপন ধ্যানে মগ্ন হয়ে বসে আছে জায়নামাজে। আনবির জেগে ওঠার শব্দটা কানে যেতেই মনে মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে ওয়াহেজ। যাক, মেয়েটা তাহলে নামাজ কালাম পড়ে। অবশ্য তার পর্দার কড়াকড়ি দেখে এমনটা আন্দাজ করেছিল সে, আর এখন হাতে নাতে তার প্রমাণ পেল। এদিকে ঘুমের ঘরে আনবি টেরি পায় না সামনে কেউ আছে। হাঁটতে গিয়ে হঠাৎ ওয়াহেজের পায়ের ওপর পাড়া দিয়ে বসে সে। পায়ের নিচে জ্যান্ত মানুষের স্পর্শ পেতেই ছিটকে সরে দাঁড়ায় আনবি। অন্ধকারে বুঝতে পারে না কার গায়ে লাগলো। ওইদিকে ওয়াহেজ একদম নিশ্চুপ, টু শব্দটিও করে না সে। যেমন বসেছিল তেমনই স্থির হয়ে বসে থাকে। ছিটকে সরে গিয়ে চোখ কসলাতে কসলাতে ঘরের লাইটটা অন করে আনবি। আলো জ্বলে উঠতেই তার বিস্ময়ের সীমা থাকে না। ওয়াহেজকে জায়নামাজে বসে থাকতে দেখে। তার মানে ওয়াহেজ তাহাজ্জুদ পড়ছিল, আর সে কিনা তার পায়ে। সে বিষয়টা মগজে আসতে লজ্জায় আর অপরাধ বোধে
কুগড়ে যায় আনবি। দ্রুত ওয়াহেজের সামনে বসে তার পায়ে আলতো হাত ছুঁয়ে তোতলামি করে বলে ওঠে, সরি, আমি আমি আসলে খেয়ালই করিনি আপনাকে। ওয়াহেজ কোনো উত্তর দেয় না। ভারী এক নীরবতা সঙ্গী করে সে জায়নামাজ থেকে উঠে দাঁড়ায়, মুখটা থমথমে গম্ভীর করে রাখে। খুব যত্ন করে জায়নামাজটা ভাঁজ করে সে এই ভাঁজের ভেতরেই নিজের বিষয়টুকু লুকিয়ে রাখে। আনবি এমন দৃশ্য দেখে বেশ বিরক্তিই হয়। ওয়াহেজের এমন আচরণে নিজের প্রতি এক ধরনের অপমান বোধ হতে থাকে তার। বুকের ভেতরটা কেমন যেন করে উঠে। একটা দীর্ঘশ্বাস গোপন করে সে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। মনে মনে ভাবে, কি অদ্ভুত এক মানুষ এই ওয়াহেজ ইবনান। দুর্বোধ্য এবং কঠিন এমন মানব। ওয়াহেজ ততক্ষণে পড়ার টেবিলে গিয়ে বসেছে। সামনে কোরআন শরীফ রাখা সিরটি বিসমিল্লা বলে খোলে। আনবি অজু সেরে এসে তোয়ালেটে মুখ মুছতে মুছতে চারপাশে চোখ বোলায়। সে জায়নামাজ খুঁজতে মূলত ওটা ভাঁজ করা অবস্থায় রাখা সেই টেবিলটায়। সেখানে বসে ওয়াহেজ এখন কোরআন তেলাওয়াতের প্রস্তুতি নিচ্ছে। আনবি ধীর পায়ে টেবিলের দিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে যেই না সে জায়নামাজটা স্পর্শ করে, অমনি ওয়াহেজ কোরআন শরীফ বন্ধ করে তীক্ষ্ণ স্বরে ধমকে ওঠে, ওই আলমারিতে আরেকটা আছে, এইটাই হাত দেবে না, খবরদার, আমার কোনো জিনিসে হাত দেবে না। নিস্তব্ধ ঘরে হঠাৎ এমন ধমকে আনবি চমকে উঠে। শরীরটা কেঁপে ওঠায় তার, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নেয় সে। জায়নামাজ থেকে হাতটা সরিয়ে নিয়ে শান্ত চোখে তাকায় ওয়াহেজের দিকে। তারপর সরাসরি প্রশ্ন করে বসে, আপনি এতটা রুড কেন বলুন তো? একটু সুন্দরভাবে কি কথা বলা যায় না? ওয়াহেজ কিছু বলতে যাবে, তার আগে আনবি থামিয়ে দিয়ে আবার বলে, কল্লবের তো একটা নিজস্ব সৌন্দর্য আছে, আপনি চাইলেই সুন্দর করে বলতে পারতেন, এই জায়নামাজটা আমার, তুমি অন্যটা ব্যবহার করো। আমি আপনার স্ত্রী, আপনি সেটা মনে প্রাণে মানুন বা না মানুন, কাগজে কলমে আমি আপনার স্ত্রী। আর স্ত্রী হিসেবে না হোক, একজন সাধারণ মানুষ হিসেবে তো অন্তত মার্জিত ভাষায় কথা বলা আপনার দায়িত্ব। এই জবাব আল্লাহর দান, এটা আপনার একার সম্পত্তি নয়। এর সদ্ব্যবহার করুন। এক নাগাড়ে কথাগুলো বলে আনবি উত্তরের অপেক্ষা না করে আলমারির দিকে এগিয়ে যায়। ওয়াহেজ চুপ করে থাকে। আনবির যুক্তির পিঠে দাঁড় করানোর মতো কোনো শব্দ তার মুখে আসে না। আসলে সে নিরুপায়। তার মনের গহীনে এখনও সারার বসবাস। কাউকে ভালোবাসা অবস্থায় অন্য কাউকে মেনে নেওয়া যে কতটা কঠিন তা কেবল ওয়াহেজই জানে। এক বিশাল দোটানায় ভুগছে সে। আনবিকে সে কোনোভাবেই নিজের জীবনে জায়গা দিতে পারছে না, হয়তো কোনোদিন পারবেও না। আনবি নতুন জায়নামাজ বিছিয়ে নেয়, বিসমিল্লাহ বলে তাহাজ্জুদের নিয়ত বাঁধে। বাইরের পৃথিবী এখন ঘুমে আচ্ছন্ন, কিন্তু এই ঘরে দুইজন মানুষ জেগে আছে, একজন প্রার্থনায় আর অন্যজন অনুশোচনা আর ভালোবাসার দ্বন্দ্বে। আলবি সামাইয়া সিদ্দা আলভি ইয়াহিয়া দেওয়ানের মেয়ে, বয়স 22, অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, সাথে একজন গ্রাফিক্স ডিজাইনার। এতটুকু এখন জেনে রাখুন তার পরিচয় সম্পর্কে। ওয়াহেজ ইবনান, প্রেসিডেন্ট অব বাংলাদেশ, বয়স 31। গল্পের ক্ষেত্রে বয়স কম দেওয়া হলো। ভাই বোন তারা 3 জন। বড় বোন ওয়াজিফা, তারপর তার ছোট বোন আয়রা জেন আলবির বয়সী। বাবা মিস্টার রেজওয়ান ইবনান, মা উষা খাতুন। সকাল গড়িয়েছে বেশ খানিকটা। হাতে একটা গাঢ় নীল রঙের দামি শাড়ি আর সিমসাম কিছু গয়না নিয়ে ওয়াহেজের মা উষা ধীর পায়ে ছেলের ঘরের দিকে এগিয়ে আসেন। এখন ওয়াহেজ ঘরে নেই, সম্ভবত সকালেই কোথাও বেরিয়ে গেছে। বিশাল ঘর, তার এক কোণে রাখা সোফায় গুটি মেরে বসে আছে আনবি। তার করার মতো কিছুই নেই, তাই অলস সময় কাটাতে জিমুচ্ছে সে। তাদের ঘরের সামনে এসে উষা দেখে ঘরের দরজার হাত খোলা। এ দেখে উষা প্রথমে একটু উকি দেন, তারপর সতর্ক পায়ে ঘরে প্রবেশ করেন। ঘরে
হঠাৎ শাশুড়িকে দেখা মাত্রই আনবির তন্দা ত্রুটে যায়। ধরফর করে এক লাফে দাঁড়িয়ে পড়ে সে। হঠাৎ উষাকে দেখে কিছুটা বিচলিত হয়ে তড়িঘড়ি করে মাথায় ওড়নাটা টেনে নিয়ে ভীরু পায়ে এগিয়ে আসে তার দিকে আনবি। উষার মাথাটা থমথমে, ভীষণ ভারী হয়ে আছে। ওনার এই গম্ভীর মুখের দিকে তাকিয়ে আনবির বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে স্পষ্ট বুঝতে পারে ছেলের বউ হিসেবে এই নারী তাকে মন থেকে মেনে নেননি। সব বুঝেও সংকোচ কাটিয়ে আনবি সালাম দেয়, কিন্তু উষা সেই সালামের কোনো উত্তর দেন না, বরং আনবির দিকে হাতের শাড়ি ও গয়নাগুলো বাড়িয়ে দিয়ে গম্ভীর স্বরে বলেন, এই নাও, এগুলো পরে তৈরি হয়ে থেকো। আজ আমার বান্ধবীরা তোমাকে দেখতে আসবে, চিন্তা করো না, ওখানে কোনো পুরুষ থাকবে না। আনবি বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে উত্তর দেয়, জি আচ্ছা। উষা চলে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু হঠাৎ থমকে দাঁড়ায়। তারপর ঘুরে দাঁড়িয়ে আনবির দিকে ছুড়ে দেয় এক কঠিন ও অপমানজনক নির্দেশ, শোনো, কেউ জিজ্ঞেস করলে বলবে তুমি ইয়াহিয়া সাহেবের এক আত্মীয়ের মেয়ে, এতিম, তাই তিনি তোমাকে বড় করেছেন। এটা বললাম কারণ সমাজের সামনে তোমাকে অবৈধ সন্তান বলে পরিচয় করিয়ে দিতে পারবো না। আর যাই হোক, আমাদের একটা সম্মান আছে। কথাটা বলেই তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। আনবি পাথরের মতো ঠায় দাঁড়িয়ে থাকে। শব্দগুলো কানের পর্দায় তীরের মতো বিঁধছে। অবৈধ সন্তান শব্দটা তার সত্তায় আগুনের মতো জ্বালা ধরিয়ে দিচ্ছে। বাবার স্বীকৃতি পেলে হয়তো আজ তাকে এই অপবাদ শুনতে হতো না। সে তো অবৈধ নয়, তবে কেন সবাই তাকে এভাবে দেখে? কেন এই মিথ্যে ধারণা সবার মনে? হাতের শাড়ি আর গয়নাগুলো এরকম অবহেলায় সোফায় ওপর ছুঁড়ে ফেলে আনবি। ঠিক তখনই সোফায় পড়ে থাকা ফোনটা কেঁপে ওঠে। স্ক্রিনে জল করছে একটা অচেনা নম্বর। অচেনা নাম্বার দেখে আনবি কৌতূহল নিয়ে ফোনটা রিসিভ করে, কানে তুলতেই ওপাশ থেকে ভেসে আসে ইয়াহিয়া সাহেবের গলা। তিনি জানতে চান সব ঠিক আছে তো। কণ্ঠস্বরটা চেনার সাথে সাথে আনবির সোয়াল শক্ত হয়ে আসে। কিছুক্ষণ চুপ করে থেকে সে অত্যন্ত ঠান্ডা গলায় উত্তর দেয়, আমাকে ফোন দেবেন না, আমার ঠিক বেঠিক জানার কেউ নন আপনি। কে আপনি? কোন অধিকারে ফোন দিয়েছেন? কাপুরুষ কোথাকার, ফোন রাখুন। এটা বলা মাত্রই ওপাশ থেকে ইয়াহিয়া সাহেবের রাগান্বিত স্বর ভেসে আসে, অদ্ভুত আচরণ কেন করছো এমন আনবি? নিজের পিতাকে কেউ এমন কাপুরুষ বলে? বিয়ে হয়েছে বলে বেশি বাড়িও না, ডানা ছাড়তে কিন্তু আমার সময় লাগবে না, মনে রেখো। আনবি এবার আর নিজেকে সামলাতে না পেরে তীব্র ঘৃণায় ফেটে পড়ে সে। যে নিজের সন্তানকে সবার সামনে নিজের বলে পরিচয় দেয় না, যার জন্য তার সন্তানকে মানুষ অবৈধ বলে ডাকে, সে তো কাপুরুষই। আর কি করবেন আপনি? কি করার আছে আপনার? নিজের দাপট নিজের কাছে রাখুন মিস্টার দেওয়ান। সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি আনবি। শুকরিয়া আদায় করো যে প্রেসিডেন্টের পরিবারে তোমার বিয়ে হয়েছে, সেটাও আমারই জন্য। এত বড় পরিবারে গিয়েছো। আনবি তাকে থামিয়ে দিয়ে বিদ্রূপের হাসি হেসে বলে, হ্যাঁ, আদায় করছি, খুব করে আদায় করছি। আপনি যেমন ঠিক তেমনই একটা পরিবার দিয়েছেন আমাকে। যার সাথে বিয়ে দিয়েছেন সে তো আমাকে বউই মনে করে না। আপনার মতো জানুয়ারি কেন আমার বাবা হলো? আমি ভেবে পাই না বাবারা নাকি সন্তানের ভালো চায়, অথচ আমার বাবা সবসময় আমার খারাপ চেয়ে এসেছেন। এমনকি আমার জীবনটাই আপনি ব্যথা করে দিয়েছেন। এগুলো বলে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আনবি সজোরে ফোনটা কেটে দেয়। ফোনের স্ক্রিনটা নিভে যায়, কিন্তু তার ভেতরের আগুনটা দাউ দাউ করে জ্বলতে থাকে। প্রথম যদি তৃতীয় কোনো ব্যক্তি শুনতো, তবে নির্দ্বিধায় আনবিকে বেয়াদব বা উদ্যত বলে রায় দিয়ে দিত। কিন্তু কেউ যদি তার আর তার বাবার সম্পর্কের পেছনের করুণ ইতিহাসটা জানতো, তবে সেও দীর্ঘশ্বাস ফেলে বলতো, এমন বাবা যেন কারো না হয়। ফোনটা কেটে আনবি বিরক্তি নিয়ে বিছানায় রাখা শাড়ি, চুড়ি আর গহনাগুলোর দিকে তাকায়। এসব সাজসজ্জা তার একদমই পছন্দ নয়।
বরং এক ধরনের অস্বস্তি কাজ করছে এগুলো দেখে। তা উপায় নেই। আনবি শাড়ি, ব্লাউজ আর পেটিকোট হাতে নিয়ে কাপড় বদলানোর কক্ষে যায়। পেটিকোট আর ব্লাউজটা কোনো মতে গায়ে চড়ালেও বিপত্তি বাদে শাড়ি নেই। জীবনেও সে শাড়ি পরেনি, নিয়মকানুনও জানে না। অগত্যা ফোনটা হাতে নিয়ে ইউটিউবে শাড়ি পরার টিউটোরিয়াল অন করে সে ভিডিওর নির্দেশনার আপ্রাণ চেষ্টা করছে শাড়িটা কোমরে পেঁচানোর। আসলটা মেঝের ওপর লুটোপুটি খাচ্ছে। আনবি আয়নার সামনে দাঁড়িয়ে গভীর মনোযোগ শাড়ি কোমরে পেঁচাতে ব্যস্ত। দরজার হুক যে লাগানো হয়নি সেদিকে তার খেয়ালই নেই। ঠিক সেই মুহূর্তে কোনো নখ ছাড়াই দরজা ঠেলে রুমে প্রবেশ করে ওয়াহেজ। ভেতরে পা রাখতেই তার পায়ের গতি থেমে যায়, চোখ আটকে যায় সামনের দৃশ্যে। গাঢ় নীল রঙের পেটিকোট আর ব্লাউজ পরিহিত আনবি আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি গায়ে জড়ানো নেই। আনবির দবদবে ফর্সা মেহেন্দি পেট আর পেট স্পষ্ট হয়ে উঠেছে ওয়াহেজের চোখে। এত কাছে দাঁড়িয়ে থাকার আনবির নাভির পাশের ছোট্ট কালো তেলটাও তার নজর এড়ায় না। আনবি আয়নায় ওয়াহেজকে দেখে জমে যায়। বিদ্যুৎ স্পৃষ্টের মতো দুজনই কর্তবিমূঢ় হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। সংবিত ফিরতেই আনবি মেঝের ওপর থেকে আঁচলটা তুলে কোনো মতে গায়ে জড়িয়ে আর্তনাদ করে উঠে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমার সব দেখে নিল। আল্লাহ তুমি এনার স্মৃতিশক্তি কেড়ে নাও। আনবির চিৎকারে ওয়াহেজও যেন ঘর থেকে ফিরে আসে। জট করে উল্টো ঘুরে দাঁড়িয়ে সেও বিড়বিড় করে ওঠে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তুমি এ কি দেখালে আমায়? সি 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 তো করছে, কিন্তু পরক্ষণেই তার মনের অবচেতন কোনো থেকে আওয়াজ আসে, কি সুন্দর দৃশ্য ছিল ওটা। ওয়াহেজের পায়ের তলা কাঁপছে। ইস, এটা তার দেখা উচিত হয়নি। না, একদমই ঠিক হয়নি। সে তো ভেবেছিল আনবি হয়তো ঘরে নেই, নিচে আছে, তার এখনই প্রেস মিটিংয়ে বের হওয়া কথা, তাই রেডি হওয়ার জন্য এসেছে রুমে। ওদিকে আনবি লজ্জায় আর সংকোচে মাটিতে মিশে যাচ্ছে। তার হাত পা ঠক ঠক করে কাঁপছে। মনের ভেতর অজানা ভয় দানা বাঁধছে। ওয়াহেজ কি তাকে ডিভোর্স দেবে? যদি দেয় তাহলে তো আনবির আসল মাহরামের হক নষ্ট হয়ে গেল। ওয়াহেজ তো তার মাহরাম, কিন্তু এভাবে খোলামেলা অবস্থায় তাকে দেখে ফেললো। আনবি প্রচণ্ড ডিপ্রেশনে পড়ে যায়। যে মেয়ে কখনো কোনো পরপুরুষের মুখোমুখি হয়নি, আজ তার এই অবস্থা। মনটা আনচান করছে ওর, তবুও অনেক কষ্টে শাড়িটা কোনো মতে জড়িয়ে আনবি ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। মনে মনে দোয়া করছে যাতে ওয়াহেজের সামনে পড়তে না হয়। কিন্তু রুম থেকে বের হতেই দেখে ওয়াহেজও ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। ভাগ্যিস টাওয়েল পরে নয়, টি শার্ট আর ট্রাউজার পরেই বের হয়েছে। আনবিকে দেখে ওয়াহেজ এদিক ওদিক তাকাতে শুরু করে। কি ভীষণ লজ্জা! এখন সে কিভাবে আনবির দিকে তাকাবে? আনবিও লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। দুজনেরই হৃদস্পন্দন শোনা যাচ্ছে। এক পর্যায়ে নীরবতা ভেঙে ওয়াহেজ ঝরে একটা অস্বস্তিকর শ্বাস ছেড়ে নিজেকে সামনে নিয়ে বলে, লিসেন, এটা একটা মিস্টেক ছিল, আমাদের এটা ভুলে যাওয়া উচিত। ওয়াহেজের কথায় আনবিও সামান্য সাহস পায়। চোখের পাতা ঝাপটিয়ে আমতা আমতা করে সে বলে, জি জি ঠিক আছে, তবে এরপর থেকে নক করবেন, এভাবে হুট করে প্রবেশ করবেন না। ওয়াহেজও মাথা নেড়ে সায় দেয়, তুমিও দরজাটা নক রেখো। কথাটা বলেই ওয়াহেজের দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু দরজার চোখে গিয়ে তার পা থেমে যায়। মন মানছে না। একটিবার আনবিকে দেখার প্রবল ইচ্ছে তাকে পিছু টানে। নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ওয়াহেজ পিছনে ঘুরে আনবির তাকায়। নীল রঙের শাড়িতে আনবিকে আজ নিরুপমা লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। ইস, এমন একজন সুন্দর মানুষ ঘরে রেখে কিভাবে আজ নিজের দৃষ্টিকে সংযত রাখবে? আনবির থেকেও বেশি সুন্দর লাগছে আনবির চুলগুলো। ওয়াহেজ এই প্রথম খেয়াল করলো আনবির চুল এত লম্বা। খোলা চুলগুলো পায়ের গোড়ালি
শুয়ে ঝরঝর করে পড়ছে। ঘন কালো কেশ রাশি, এমন চুল ওয়াহেজ বাস্তবে কখনো দেখেনি। তবে তার জানা আছে এই চুল সম্পর্কে। বিজ্ঞানের ভাষায় এটি অ্যানাজেনভেজ এর দীর্ঘস্থায়ী রূপ। এটি কোনো জাদুকরী বিষয় নয়, বরং জিনেটিক্সের একটি বিরল খেলা। আর বিশ্বের মোট জনসংখ্যার মধ্যে 1%-এরও অনেক কম মানুষের চুল এত লম্বা হয়। ওয়াহেজ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ আনভির পানে। ওয়াহেজকে নিজের দিকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আনভি বুক কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আনভির সেই তাকানোতে ওয়াহেজের ধ্যান ভাঙে। অপ্রস্তুত হয়ে সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যায়। তার ভীষণ তাড়া আছে, নাস্তা করে রেডি হয়ে প্রেস মিটিংয়ে ছুটতে হবে। এসব রোমান্টিকতায় মজে থাকলে চলবে না। প্রেস মিটিংয়ে বসে আছে ওয়াহেজ। কনফারেন্স রুমটা গিজগিজ করছে সাংবাদিক আর ক্যামেরার ফ্ল্যাশে। বাতাসের ভারী ভাব বুঝিয়ে দিচ্ছে পরিস্থিতি কতটা থমথমে। গতকাল রাতে, অর্থাৎ তার বিয়ের রাতেই সে এক অধ্যাদেশ জারি করেছে, যার জন্য সারা দেশে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং ইউটিউব নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তার বদলে চালু করা হয়েছে দেশীয় প্ল্যাটফর্মও। বাংলাদেশ কানেক্ট সাথে জুড়ে দেওয়া হয়েছে কড়া নির্দেশ। তা হলো 15 বছরের নিচে কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। তার ভাষ্যমতে এর একমাত্র উদ্দেশ্য ডেটা বা তথ্য নিরাপত্তা, অর্থাৎ নিজেদের দেশের তথ্য নিজেদের কাছে রাখা। কিন্তু হুজুগে বাঙালি কি আর অত প্যাঁচ বোঝে? তারা ভালো মন্দের হিসাব কষার চেয়ে আবেগে ভাসতে বেশি পছন্দ করে। তাই তো দেশ জুড়ে শুরু হয়েছে আন্দোলন, জ্বালাও পোলাও, মারো কাটো, সরকার নামাও। পরিস্থিতি সামাল দিতেই আজ স্বয়ং প্রেসিডেন্ট মানে ওয়াহেজ এসেছে মিডিয়ার মুখোমুখি হতে। সাংবাদিকরা উত্তেজনায় ফুটছেন, একের পর এক প্রশ্ন আর অভিযোগের তীর ছুড়ছেন ওয়াহেজের দিকে। মিস্টার প্রেসিডেন্ট, এটা কি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ নয়? তরুণ প্রজন্ম কি তবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে? জনগণ কি এই সিদ্ধান্ত মেনে নিয়েছে? প্রশ্নবাণে জর্জরিত মঞ্চ, অথচ ওয়াহেজ অদ্ভুত রকম শান্তি নিয়ে বসে আছে। তার চোখে মুখে কোনো ভাবান্তরই নেই। সে শুধু মাথা নেড়ে সবার কথা শুনছে, প্রতিটি অভিযোগ মনোযোগ দিয়ে হজম করছে। ঘণ্টাখানেক ধরে চলা অভিযোগ আর প্রশ্নের ঝড় যখন কিছুটা থিতিয়ে আসে, তখন নড়ে চড়ে বসে ওয়াহেজ। এতক্ষণ ধরে সবার সব কথা, সব বিষোদগার সে মুখ বুজে শুনেছে। হলরুমটা হঠাৎ পিনপিতন নীরবতায় ডুবে যায়। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রেসিডেন্টের উত্তরের জন্য। ওয়াহেজ ধীরস্থির ভঙ্গিতে মাইক্রোটা নিজের দিকে টেনে নেয়। তার দৃষ্টি একবার পুরো ঘরটা স্ক্যান করে নেয়। তারপর ভরাট ও গম্ভীর কণ্ঠে সে বলতে শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা জানেন কেন আজ আমি এখানে? গতকাল আমার কলমের এক খোঁচায় বাংলাদেশ থেকে ফেসবুক, টিকটক, ইউটিউব, টুইটারের মতো তথাকথিত ডিজিটাল আফিম নিষিদ্ধ হয়েছে। আর তাতেই আপনাদের অনেকের ঘুম হারাম হয়ে গেছে, তাই না? রাস্তায় নেমেছেন, গলার রগ ফুলিয়ে আমার মুণ্ডুপাত করছেন। করুন, যত খুশি গালি দিন, কিন্তু মনে রাখবেন বিষ নামাতে গেলে শরীরের একটু জ্বালাপোড়া করবেই। এই জ্বালাপোড়া সুস্থতার লক্ষণ। আপনারা আমাকে জিজ্ঞেস করছেন কেন এই নিষেধাজ্ঞা, কেন এই কঠোরতা? আমি পাল্টা প্রশ্ন করছি, আমরা কি ভিখারি? আমাদের কি নিজস্ব কোনো সক্রিয়তা নেই? কেন আমাদের জনগণের ডেটা, আমাদের রাষ্ট্রের গোপন তথ্য বিনদেশি সার্ভারে জমা থাকবে? আমরা নিজেদের মেধা দিয়ে যখন নিজস্ব প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছি, তখন অন্যের দোরগোড়ায় গোলামি কেন? দাসত্বের শিকল ভাঙতে কষ্ট হয়, আমি জানি। যুগ যুগ ধরে এই বিদেশি অ্যালগোরিদমের আসক্ত আমাদের মগজে ঢুকে গেছে, কিন্তু এই শিকল আমি রাখবো না। আপনারা হয়তো কিসের জন্য ক্ষিপ্ত হচ্ছেন? আমি কি সব কিছুর
নিষিদ্ধ করে আপনাদের অন্ধ করে দিয়েছি? না, আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি বিকল্প। সেই বিকল্প ব্যবহার করুন। আমরা তৈরি করেছি একবারে নতুন নিজস্ব একটি অল ইন ওয়ান সুপার প্ল্যাটফর্মও, যার নাম বাংলাদেশ কানেক্ট। এক জায়গায় পাবেন সব সোশ্যাল ফিড, বিনোদনের জন্য শর্ট ভিডিও, ছবি, স্টোরি শেয়ারিং আর প্রিয়জনের সাথে দ্রুত বার্তা বিনিময়ের সুবিধা। সাথে ইউটিউবের মতো ভিডিও দেখতে পারেন। এই প্ল্যাটফর্মের প্রতিটি কোড, প্রতিটি পিক্সেল আমাদের দেশি তরুণীদের হাতে সাজানো। এখানে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি তিনটি বিষয়কে। এক, ডেটা সিকিউরিটি। আপনার তথ্য দেশের সার্ভারে থাকবে, কোনো বিদেশি বেনিয়াদের হাতে নয়। দুই, ইউজার প্রাইভেসি। আপনার ব্যক্তিগত জীবন সুরক্ষিত থাকবে। তিন, আধুনিক প্রযুক্তি, যা বিশ্বের যে কোনো নামি-দামি অ্যাপের সাথে পাল্লা দিতে সক্ষম। এখানে প্রত্যেক নাগরিক নিজের মতো প্রকাশ করতে পারবেন নিরাপদে, স্বাধীনভাবে এবং সহজভাবে। আমরা শুধু একটি অ্যাপ তৈরি করিনি, আমরা উন্মোচন করেছি আমাদের ডিজিটাল সার্বভৌমত্বের নতুন দরজা। আমরা কোলাবোরেশন রেখেছি। আপনারা আমাদের প্ল্যাটফর্ম থেকেও বিদেশের প্রয়োজনীয় কন্টেন্ট দেখবেন। বাইরের বিশ্বও আমাদের কন্টেন্ট দেখবে, কিন্তু পার্থক্য হলো এবার দড়ি থাকবে আমাদের হাতে, কোনো বিদেশি প্রভুর হাতে নয়। এবং আমার আরেকটি কথাটি স্পষ্ট শুনে রাখুন, আমি 15 বছরের নিচে কোনো শিশুকে এই ডিজিটাল স্ক্রিনের আসক্তিতে ডুবতে দেব না। আমাদের নতুন প্ল্যাটফর্মে একজন ব্যক্তি একেবারের বেশি অ্যাকাউন্ট খুলতে পারবে না, এবং শর্ত একটাই, বয়স হতে হবে 15। উদ্বেগ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন যাচাই করে কেবল প্রবেশাধিকার মিলবে। আপনারা আন্দোলনে নেমে 15 বছরের নিচের বাচ্চাদের জন্য কেন সোশ্যাল ব্যান করেছি সে কথা বলছেন? একবার ওদের দিকে তাকান, কি বানিয়েছেন আপনারা ওদের। বিশ্বের অন্য প্রান্তে যখন কিশোরা লাইব্রেরিতে বসে মঙ্গল গ্রহে যাওয়ার শখ করছে, তখন আমাদের বেশিরভাগ কিশোররা রিলস বানিয়ে কোমর দোলাচ্ছে। ক্রিনজন কন্টেন্ট গিলতে গিলতে ওদের মগজ পুজ হয়ে গেছে। ওরা রবট বানাবে কি? ওরা নিজেরাই তো এক একটা মগজহীন রবট হয়ে যাচ্ছে দিনকে দিন। আমি এই আত্মঘাতী প্রজন্ম মেনে নেব না। স্কুল ব্যাগ ফেলে হাতে স্মার্টফোন নিয়ে যারা দেশ ও সমাজকে গোল্লায় দিচ্ছে, তাদের প্রশ্রয় আমি দেব না। ছাত্ররা টেবিলে থাকবে, মাঠে থাকবে, মোবাইল স্ক্রিনে নয়। রিলসে ক্রিয়েট করতে করতে বড় হবে, আর একটু বড় হয়েই দেশ ছেড়ে পালানোর ধান্দা, আর দেশে থাকলে চুরির ধান্দা। এই কালচার আমি শেকড় সহ উপরে ফেলবো ইনশাল্লাহ। আপনারা আমাকে স্যালুট দেবেন কি উল্টো চোখ রাঙাচ্ছেন? শুনে রাখুন, আমি অহেজে ইবনান সেই শাসক নয় যে আপনাদের হাততালির আশায় দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেব। বিশ্ব কী করছে তাতে আমার কিছু যায় আসে না। বিশ্ব গোল্লাই যাক, আমি আমার দেশকে বাঁচাতে যা প্রয়োজন মনে হবে সেটাই করব। আমরা কারো তালে নাচবো না, আমরা আমাদের তালে নাচাবো। বিকল্প দিয়েছি, সেই দেশি প্ল্যাটফর্মে আসুন, বাংলাদেশ কানেক্ট এ আসুন। সেখানে শৃঙ্খলতা আছে, দেশপ্রেম আছে, আমাদের মাঝে সুর আছে। আর যারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাক স্বাধীনতার বলি আওড়ে রাস্তায় নামার সাহস দেখাচ্ছেন, তাদের আমি স্পষ্ট সাবধান করে দিচ্ছি, এটা কোনো রাজনৈতিক খেলা নয়, এটা অস্তিত্বের যুদ্ধ। আন্দোলনের নামে যদি কেউ অরাজকতা করতে আসেন, তবে মনে রাখবেন আমি যেমন গড়তে জানি তেমন ভাঙতেও জানি। আর আগামী 1 মাসের ভেতর বাকি সাইনগুলোর দ্রুত ব্যান করে দেওয়া হবে ইনশাআল্লাহ। বিকল্প তৈরি হচ্ছে। দিস ইজ ওয়াহেজ ইবনান, প্রেসিডেন্ট অব বাংলাদেশ। আমি কোনো কৈফিয়ত দিতে আসিনি, আমি কালচার বদলাতে এসেছি। আজ থেকে যা নিষিদ্ধ তা এদেশের মাটি ও মানুষের মঙ্গলের জন্যই নিষিদ্ধ। এই সিদ্ধান্ত
পাথরের ওপর খোদাই করা তা আর মুছবে না। জেগে উঠুন, দাসত্বের জিঞ্জির ছিঁড়ে ফেলুন। বাংলাদেশের জিন্দাবাদ উত্তর দিতে গিয়ে অহেজ বেশ খানিকটা নিয়ে প্রতিটি শব্দ মেপে মেপে সুরে। তার বাচনভঙ্গি এমন ছিল যা মুহূর্তের মধ্যেই উপস্থিত জনতার রক্ত গরম করে দেওয়ার জন্য যথেষ্ট। এটা কোনো সাধারণ উত্তর ছিল না, বরং অহেজ এক অত্যন্ত চতুর কৌশল কাজে লাগালো। বিশাল এই জনশক্তিকে নিজের পক্ষে টানার জন্য এমন শক্তিশালী বিদ্যে তার চেয়ে বড় কোনো হাতিয়ার আর হতে পারে না। নিজের বক্তব্য শেষ করে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করে, আমি আমার পক্ষ থেকে সব কিছু পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। এখন এটা মানা বা না মানা তো সম্পূর্ণ আপনাদের উপর। তবে এটুকু নিশ্চিত থাকুন, আমি আপনাদের ভালোই চাই। আশা করি সবাই নিজেদের আছেন। আসসালামু আলাইকুম। এতটুকু বলে ওয়াহেজ তার কনফারেন্স শেষ করে। তার মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, চোখে দুশ্চিন্তার লেশমাত্র নেই। সে ধীরস্থিরভাবে সিট ছেড়ে উঠে দাঁড়ায় এবং বডিগার্ডদের কড়া নিরাপত্তার ভেতরে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে স্টেজ ত্যাগ করে। গল্প প্রেসিডেন্ট ওয়াহেজ ইবনান। বন্ধুরা, আমার গল্প লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে গল্প দেওয়া হবে। ধন্যবাদ।